অপরিহার্য কষ্ট, যেটা থেকে সে বাঁচাতে পারে না, এরকম কিছু। হু ইজ দ্য হিরোইন অফ দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতার হিরোইন কে? তো আমরা জানি যে অ্যামি নামের একটা মেয়ে, অ্যামি নামের একজন ভদ্র মহিলা, সে এই কবিতার হিরোইন। হোয়াট হ্যাপেন্স ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল আর কবিতায় একটু ছোট করেন, হ্যাঁ, দেখা যাচ্ছে না। ও ঠিক আছে স্যার, সমস্যা নেই। হোয়াট হ্যাপেন্স ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতায় কি হয়? হোম ব্যারিয়াল কবিতায় আসলে যেটা হয়ে থাকে আমরা জানি যে এখানে তোমার একটি ভয়াবহ দ্বন্দ্ব তৈরি হয়, স্বামী এবং স্ত্রীর মাঝে দ্বন্দ্ব তৈরি হয়। এটাই হচ্ছে এই কবিতার মূল বিষয়, যে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব। হোয়াট কজেস দ্য কনফ্লিক্ট ইন দ্য হোম ব্যারিয়াল? তাহলে এই যে দ্বন্দ্বটা যে আমরা দেখলাম, সিভিয়ার কনফ্লিক্ট, সিভিয়ার হবে না স্যার কনফ্লিক্ট, একটা। জি স্যার, জি স্যার। সিভিয়ার কনফ্লিক্ট। তো এই সিভিয়ার কনফ্লিক্টটা কেন তৈরি হলো? তো আমরা জানি যে মানুষের মধ্যে কনফ্লিক্টের মূল কারণই সাধারণত থাকে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং। তো আমরা এখানে দেখছি যে অ্যাবি এবং তার হাজব্যান্ডের মধ্যে সম্পর্কের অভাবের জন্য দায়ী ছিল তাদের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি। হু ডাইড ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতায় কে মারা গিয়েছিল? অ্যামির একমাত্র সন্তান, অ্যামির একমাত্র সন্তান, অ্যামি কাপলের একমাত্র সন্তান, মানে অ্যামি দম্পতি। আমরা এই হোম ব্যারিয়াল কবিতাটা পড়ার সময় কখনো জানতে পারি নাই যে তার স্বামীর নাম কি। এই জন্য আমরা বলছি অ্যামি দম্পতি। অ্যামি দম্পতি সন্তান মারা গিয়েছিল এই কবিতা। হোয়াই ওয়াজ অ্যামি অ্যাংরি উইথ হার হাজব্যান্ড? অ্যামি তার স্বামীর প্রতি কেন রাগান্বিত হয়েছিল? when the child died, যখন শিশুটি মারা গেল, অ্যামিজ হাজব্যান্ড ডাক দ্য গ্রেভ, অ্যামির স্বামী এই বাচ্চাটার কবর খুঁড়েছিল এবং বাচ্চাটাকে কবরে পুঁতেছিল। এই যে কবর দেওয়া এবং কবর খোঁড়া, এই বিষয়টা অ্যামির ভালো লাগে নাই, অ্যামি পছন্দ করতে পারে না। তার কাছে টু হার, তার কাছে মনে হয়েছে ইট ওয়াজ হিজ ক্রুয়েল বিহেভিয়ার, এটা একটা খুবই নিষ্ঠুর আচরণ, নিজের সন্তানের কবর খোঁড়া এবং কবরে তাকে নামানো। তো অ্যামি ওয়াজ অ্যাংরি উইথ হিম, তাই অ্যামি তার প্রতি রাগান্বিত ছিল, তাই অ্যামি তার প্রতি রেগে গিয়েছিল। হোয়াট ডাজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোম ব্যারিয়ার রেফার টু? হোম ব্যারিয়াল এই যে একটা টাইটেল, এর মানে নাম, এই নামটা দিয়ে কি বোঝানো হয়? এই টাইটেলটা হচ্ছে দ্য টাইটেল অফ দ্য হোম পোয়েম হোম ব্যারিয়ার রেফার্স টু দ্য ব্যারিয়াল অফ দ্য ডেড। ব্যারিয়াল অফ দ্য ডেড, ডেড মানে তোমার হচ্ছে মৃত, মৃতদের কবর দেওয়া। কাকে কাকে কবর দেওয়া? অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ব্যারিয়াল অফ দ্য ফ্যামিলি রিলেশনস। কারণ আমরা যেটা দেখছি যে এই কবিতায় আমরা হোম ব্যারিয়াল বলতে বুঝলাম যে হোমেই কবর দেওয়া হয় কাউকে কাউকে, এটা একটা বিষয়। আবার এই কবিতায় আমরা দেখলাম যে হোমটাই কবরস্থ হয়ে গেল। তার মানে অ্যামি এবং তার স্বামীর যে সংসারটা, এই সংসারটাই ধ্বংস হয়ে গেল, এটা কবরে চলে গেল। এইতে এই দুটো অর্থ হয়ে থাকে এই কবিতার হোম ব্যারিয়াল। হোয়াট টাইপ অফ পোয়েম ইজ হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কোন ধরনের কবিতা? হোম ব্যারিয়াল ইজ এ ড্রামাটিক লিরিক পোয়েম, এটা একটা নাটকীয় গীতি কবিতা। নাটকীয় গীতি কবিতা এই জন্য, তোমরা এই কবিতা যখন পড়েছো তোমরা দেখেছো যে তোমার কবিতাতে একজন কথা বলে, তারপরে আবার আর একজন কথা বলে, তারপরে দুজনের সংলাপ। তাহলে যেখানে সংলাপ আছে সেটা একটা নাটকের মতো হয়ে যায়। এজন্য এই, এটা একটা লিরিক কবিতা, আমরা দেখেছি যেখানে লিরিক আছে, ছন্দে 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 কথা বলা আছে, এজন্য একে বলা হয় ড্রামাটিক লিরিক পোয়েম। এই কবিতায় কি কি ট্রাজেডি ঘটে? হোম ব্যারিয়াল ডিলস উইথ টু ট্রাজেডিজ, দুটো ট্রাজেডি ঘটে। দ্য ব্যারিয়াল অফ দ্য ডেড চাইল্ড, একটা হচ্ছে তোমার মৃত শিশুর, সরি,
মৃত শিশুর কবর দেওয়া, এটা একটা দুঃখজনক ঘটনা। আর এটা হচ্ছে ওদের মধ্যে পারিবারিক যে সম্পর্কটা থাকে, সেই সম্পর্কটারও কবর হয়ে যায়, এই সম্পর্কেরও কবর হয়ে যায়। What conflict destroys the marriage of the couple? এই যে দুজন কাপল মানে তোমার হচ্ছে দম্পতি, এই যে স্বামী স্ত্রী, এই স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্বটা তৈরি করলো কি, কে দায়ী ছিল? এখানে দায়ী ছিল মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, অভাব বিটুইন হাজব্যান্ড এন্ড ওয়াইফ। তার মানে হাজব্যান্ড এন্ড ওয়াইফের মাঝে পারস্পরিক আহ, বোঝাপড়া অভাব। পারস্পরিক বোঝাপড়ার অভাবের কারণে এটা হয়েছে। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, স্যার হ্যাঁ বলো। আচ্ছা স্যার, স্যার এখানে স্যার প্রশ্নটা স্যার, হোয়াট কনফ্লিক্ট ডিস্ট্রয়স দ্য ম্যারেজ অফ দ্য কাপল? স্যার এখানে কি স্যার এই যে একটা অক্সিলারি ভার্ব কি মিসিং আছে স্যার প্রশ্নটায় স্যার? হোয়াট কনফ্লিক্ট ডিস্ট্রয়স, তাই না? করা যায় এভাবেও করা যায়। হোয়াট কনফ্লিক্ট, ও আচ্ছা স্যার, হ্যাঁ বুঝছো, এভাবেও করা যায়। হোয়াট কনফ্লিক্ট ডাজ ডিস্ট্রয় এভাবে করা যায়, আবার এভাবেও লেখা যায়। তোমার সরাসরি হোয়াটটাকে সাবজেক্ট হিসেবে করলাম, তুমি বুঝতে পারো না? সরাসরি সাবজেক্ট হিসেবে স্যার এই টার্মটা স্যার আমরা ক্লিয়ার না স্যার, এটা কিভাবে প্রশ্ন হয় স্যার? ডব্লিউএইচ ওয়ার্ডে, তোমার ডব্লিউএইচ ওয়ার্ডে তোমার সাবজেক্ট কখনো কখনো এই যে ডব্লিউএইচ টা অবজেক্ট হয়, আর কখনো সাবজেক্ট হয়। অবজেক্ট যদি হয়ে থাকে তাহলে তুমি ডু ডাজ ডিড ব্যবহার করবে, আর যদি সাবজেক্টের পরিবর্তে ব্যবহার করো তাহলে আর ডু ডাজ ডিড ব্যবহার করতে হবে। বুঝতে পারছো কথা? জি স্যার, খুব ভালো লাগলো স্যার। তারপর ক্লিয়ার হয়ে নিজে দেখে নিও, ওই যে তোমার কি বলে অনার্সের বা ডিগ্রির যে কম্পালসারি ইংলিশ আছে, ওখানে দেখবে যে ডব্লিউএইচ এর রুলস গুলো দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া। ওকে, খেয়াল করো। How does Amy view the digging of the grave of the child by her husband? Amy তার হাজব্যান্ড যে দেখেছিল, তার হাজব্যান্ড যে এই শিশুটির কবর করছিল, এটা সে কিভাবে দেখেছিল? এটা সে দেখেছিল তোমার থেকে কি বলে সিঁড়ি থেকে দেখেছিল। সে সিঁড়ি থেকে সে দাঁড়িয়ে এই যে পাড়ের উপর দিয়ে অন্যদিকে তাকিয়েছিল। তার মানে সে সিঁড়িতে নামার সময় এক সিঁড়ি দুই সিঁড়ি নেমেই সে ব্যাক করে মাথাটাকে ঘুরিয়ে দেখেছিল হচ্ছে সিঁড়ির উপর দিয়ে। এই জায়গা থেকে সে দেখেছিল যে তার স্বামী কিভাবে তার ছেলের জন্য বা বাচ্চার জন্য কবর সে দেখেছে। এরপরে আমরা দেখছি, খেয়াল করো, আমির কাছে কেমন মনে হয়েছিল বিষয়টা? আমির কাছে এটা মনে হয়েছিল যে এই যে কবর খোঁড়া তার স্বামীর দ্বারা, এটা খুবই নিষ্ঠুর আচরণ, এটা একটা উদাসীন একটা ব্যাপার। যে নিজের সন্তানের কবর একজন করতে পারে, এটা তার কাছে খুব নিষ্ঠুরতা মনে হয়েছে। What does the standing position of the couple signify in the home burial? Home burial এ এই যে স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে দুজন দু জায়গায়, এই পজিশনটা আসলে কি সিগনিফাই করে? এই পজিশনটা সিগনিফাই করে তাদের মধ্যে অনেক পার্থক্য, তাদের মধ্যে অনেক পার্থক্য। এই পার্থক্যটা কিসের? এদের মধ্যে মানসিক পার্থক্য। খেয়াল করো যে তারা এই যে এখানে আছে, তার মানে এখানে স্বামী অনেক নিচে, তার মানে স্বামী ছোট হয়ে আছে, আর এখানে স্ত্রী অনেক উপরে। সিঁড়ির দুজন দুই প্রান্তে, দুজনের মধ্যে শারীরিক পার্থক্য আছে এবং উচ্চতর পার্থক্য আছে। তুমি যদি দূরত্বের পার্থক্য দেখো, সেই পার্থক্য আছে, আবার উচ্চতার পার্থক্য আছে। তার মানে এই দুটোতে বোঝানো হয়েছে যে তারা মানসিক ভাবে একে অন্য থেকে অনেক দূরবর্তী, একে অন্য থেকে অনেক দূরবর্তী। তাহলে আমরা সেটাই দেখছি, খেয়াল করো এখানে যেটা বলছি যে মেন্টাল ডিস্টেন্স দেখানো হয়। এই যে স্ট্যান্ডিং পজিশনটা, তাদের দাঁড়ানোর অবস্থানটা, এটা আসলে মেন্টাল পজিশনকে বোঝানো হয়। যে
তাদের মধ্যে মানসিক দূরত্ব অনেক বেশি, মেন্টাল ডিস্টেন্স between the husband and wife. WY. How many characters are there in the home burial? Home burial কবিতায় কটা চরিত্র আছে? Home burial কবিতায় আসলে চরিত্র আছে হলো তিনটি। তিনটি চরিত্রের মধ্যে দুটো জীবিত, একজন অ্যামি, আর একজন তার হাজবেন্ড, আর একজন মৃত, তাদের সন্তান। What happens at the end of the poem? এই কবিতার শেষে কি ঘটে? এই কবিতার শেষে আসলে কি ঘটে? অ্যাকচুয়ালি আমরা কিন্তু জানতে পারি না। কবিতাটা যখন শেষ হয়, আমরা একটু দেখে আসি কবিতাটা কোথায় শেষ হলো। কবিতাটা যে এখানে শেষ হলো এখানে। এই দেখো কবিতাটা শেষ হলো এখানে। সে বলছে সে দরজা খুলছে, আরো বড় হয়ে গেল দরজাটা। তার মানে সে এখন চলে যাবে। দরজাটা পুরোপুরি খোলা মানে সে এখন পুরো দেহটা নিয়ে চলে যাবে। ফায়ার টু ইউ মিন টু গো? হাজবেন্ড বলল, তুমি কোথায় যাও আমাকে বলে যাও, এটা আমাকে প্রথম বলো। ওয়াইফ বের হয়ে চলে যাচ্ছে, আমি তোমাকে ব্রিং করব, শক্তি দিয়ে হলেও তোমাকে আমি ফিরিয়ে আনবো। তো এখানে এই বিষয়টা আমরা ক্লিয়ার হতে পারলাম যে শক্তি দিয়েও ফিরিয়ে আনবে। তার মানে কি? তার মানে কি সে এমন ভাবে যাচ্ছে যে সে আর কখনো ফিরে আসবে না? সে কি এমন ভাবে যাচ্ছে যে তাকে ফোর্স করলেও সে ফিরে আসবে না? এটা সে কেন বলছে? তাহলে এমন হতে পারে তার মধ্যে একটা আশঙ্কা আছে যে তাকে ভালো করে বললে সে আসবে না, তাকে ফেরত নিয়ে আসবে। এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে ওই কবিতায় শেষে কি হচ্ছে। তো আমরা কিন্তু শিওর না কেউ যে আসলে এই কবিতার শেষে এরপরে কি হবে, আমি কি ফিরে আসবে না ফিরে আসবে না। এই জন্য আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে আহ কি হয় কবিতার শেষে। তো আমরা আসলে জানি না যে কবিতার শেষে কি হয়। হু ইজ মোর শকড অ্যাট দ্য ডেথ অফ দ্য চাইল্ড? এই শিশুটির মৃত্যুতে কে বেশি কে বেশি আঘাতপ্রাপ্ত বা আহত? তোমরা জানো যে স্বাভাবিকভাবে একজন মা বেশি আঘাতপ্রাপ্ত হয়ে থাকে। তো বলা যায় না, এটা তো মাপার বিষয় না, তো মাপা যায় না যে কি কতটা মানে ফিল করছে, এই ফিলিং তো মাপা যায় না। সম্ভবত অ্যামি ইজ মোর শকড এট দ্য ডেথ অফ দ্য চাইল্ড। এখানে বলা হচ্ছে যে অ্যামি সম্ভবত বেশি শক। ফাইনালি হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট অফ দ্য ডেথ অফ দ্য বেবি? এই বাচ্চাটার মৃত্যুর ফলে কি ঘটলো? তো আমরা এখানে দেখছি যে মৃত্যুর ফলে যেটা ঘটেছে সেটা হলো তোমার মৃত্যুর ফলে ঘটেছে আনসার্টেন। কি ঘটেছে আমরা জানি না, অনেস্টি। সম্ভবত দ্য ডেথ অফ দ্য বেবি রেজাল্টস ইন দ্য ডেথ অফ দ্য ফ্যামিলি রিলেশন। তবে আমাদের ধারণা হয় যে এই বাচ্চাটার মৃত্যুর সঙ্গে সঙ্গে এই পরিবারেরও মৃত্যু হয়েছে, এটা আমরা ধারণা করি। হুইচ ক্যারেক্টার ডু ইউ থিঙ্ক হ্যাজ মোর পাওয়ার টু এন্ডিওর? মোর পাওয়ার টু এন্ডিওর, এন্ডিওর মানে সহ্য করা। এই সহ্য করার শক্তি, ধৈর্য ধরার শক্তি কার বেশি? এখানে বলা হচ্ছে যে হাজব্যান্ডের বেশি পাওয়ার আছে। হোয়াট ইজ ইউনিভার্সাল ইন দ্য পোয়েম হোম ব্যারিয়াল? হোম ব্যারিয়াল কবিতায় ইউনিভার্সাল বিষয়টা কি? তো ইউনিভার্সাল বিষয়টা আমরা বুঝে নেই যে ইউনিভার্সাল কি জিনিস। ইউনিভার্সাল তাকে বলা হয় যেটা সবার জন্য প্রযোজ্য। তার মানে আমরা জানি যে কেউ কেউ ডাক্তার হয়, কেউ কেউ ইঞ্জিনিয়ার হয়, কেউ কেউ টিচার হয়, কিন্তু এগুলো ইউনিভার্সাল না। ইউনিভার্সাল বিষয় হলো সবাই মারা যায়, এটা ইউনিভার্সাল। ইউনিভার্সাল হলো সবারই ক্ষুধা লাগে, এটা ইউনিভার্সাল। সবার জন্য যে বিষয়টা তাকে বলা হয় ইউনিভার্সাল। তাহলে আমরা এখানে যেটা দেখছি যে এখানকার ইউনিভার্সাল বিষয়টা এরকম যে পৃথিবীর যে কোনো পিতামাতা সন্তান মারা গেলে তারা প্রচন্ড ভাবে কষ্ট পায়, এটাই এখানে ইউনিভার্সাল।
What is the closing line of the poem? এই কবিতার ক্লোজিং লাইনটা কি ছিল? কবিতার ক্লোজিং লাইন ছিল, আমি তোমাকে আমি তোমার পিছে পিছে যাব এবং তোমাকে জোর করে নিয়ে আসবো। আমি তোমার পিছে পিছে যাব, আমি তোমার পিছে পিছে যাব এবং তোমাকে জোর করে নিয়ে আসবো, আমি নিয়ে আসবোই। আই উইল আই উইল আই উইল শেষে বলেছে, তার মানে হচ্ছে নিয়ে আসবো। এটাই ছিল এই কবিতার শেষ গল্প, শেষ কথা। What does the last expression I will mean? I will যে শেষে ব্যবহার করা হয়েছে, দেখো যে এখানে I will টা ব্যবহার করা হয়েছে। এই I will টা কিন্তু স্পেশাল। এখানে এই I will দিয়ে কি বোঝানো হয়েছে? I will দিয়ে বোঝানো হয়েছে খুব জোর দিয়ে বলছে। জোর দিয়ে বলছে মানে এই কাজটা সে করবেই করবে, সে মরিয়া হয়ে যাচ্ছে। তার মানে তার মনে হচ্ছে যে তার ওয়াইফ আর কখনো ফিরে আসবে না, এবং ফিরে আসবে না যেহেতু, তাহলে তার সাথে আমাকে জোর খাটাতে হবে। আমি যেহেতু তাকে ঠেকাতে পারছি না, তাহলে তাকে কি করতে হবে? জোর খাটিয়ে তাকে থামাতে হবে। এটাই বোঝাচ্ছে। ইন হুইচ মিটার ইজ দ্য পোয়েম অফ হোম ব্যারিয়ার রিটেন? তো হোম ব্যারিয়ার লেখা হয়েছে আয়াম্বিক মিটারে। আয়াম্বিক মিটার। হু ইজ অ্যামি? অ্যামি হচ্ছে এই মৃত বাচ্চাটার মা। What does the poem হোম ব্যারিয়ার, হোম ব্যারিয়ার কবিতাটা কি চিত্রিত করেছে? ডেপিক্ট অর্থ হলো চিত্রিত করা, ছবি। কিসের ছবি তুলে এনেছে, কি এঁকেছে? হোম ব্যারিয়ার ডেপিক্ট করেছে সাইকোলজিক্যাল গ্যাপ বিটুইন দ্য হাজব্যান্ড এন্ড দ্য ওয়াইফ। স্বামী এবং স্ত্রীর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব, সেটাই দেখানো হয়েছে। হাউ ইজ অ্যামি? অ্যামি কেমন মানুষ? অ্যামি হচ্ছে একজন স্নেহপ্রবণ, দয়ালু, কাইন্ড হার্টেড, এবং সবচেয়ে বেশি যেটা গুরুত্বপূর্ণ, সে একটু সেন্টিমেন্টাল। সে সেন্টিমেন্টাল বেশি, মোর সেন্টিমেন্টাল ফাদার। হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট অফ দ্য পোয়েম হোম ব্যারিয়ার? হোম ব্যারিয়ার কবিতার মেইন পয়েন্ট কি? পয়েন্ট মানে হচ্ছে বিষয়, প্রধান বিষয় কি? প্রধান বিষয় হচ্ছে the psychological distance between husband and wife is the main point of it. What is the dilemma of the poem Home Barrier? Home Barrier কবিতার ডিলেমা কোথায়? ডিলেমা মানে উভয় সংকট। উভয় সংকট কখন হয়? যেমন তোমাকে বলা হলো যে তুমি একটু বলো তো যে এই দুজনের মধ্যে কে বেশি ভালো? তুমি দেখলো দুজনই বেশি ভালো, দুজনই অনেক ভালো, তাহলে তুমি কিন্তু শুভ সংকটে পড়ে যাও, একজনকে চুজ করে। এটাকে বলে ডিলেমা। এখানকার ডিলেমা হচ্ছে, আমাদের কাছে একবার মনে হয় আমি দায়ী, আরেকবার মনে হয় ওয়াইফ দায়ী। তো একবার মনে হয় স্বামী ঠিক কথা বলছে, আরেকবার মনে হয় ওয়াইফ ঠিক কথা বলছে। এই যে এটাই হচ্ছে এই কবিতার ডিলেমা। What is the meaning of the last line of the poem Home Burial? Home Burial কবিতার শেষ লাইনের অর্থ কি? তো লাস্ট লাইনের অর্থ হচ্ছে the husband is soft. লাস্ট লাইন দেখে বোঝা যায় হাজব্যান্ডটা অনেক সফট, এবং তার মধ্যে তার স্ত্রীর জন্য সুপ্ত ভালোবাসা আছে। ভালোবাসা সে লুকায় রাখছে বা কখনো বলে নাই, কারণ সে বলছে যে তোমাকে আমি যে কোনো ভাবেই ফিরিয়ে আনবো। যে কোনো ভাবে ফিরিয়ে আনবে তার অর্থ কি? সে কিন্তু বলতে পারতো তোমার যেখানে ইচ্ছা চলে যাও, তোমাকে আমার দরকার না, কিন্তু সে কিন্তু তা বলছে না। সে বলছে আমি তোমাকে ফিরিয়ে আনবোই আনবো, তার মানে তাকে ছাড়া চলবে না। he will be useless without her. তখন বোঝা যাচ্ছে যে তার জন্য তার অনেক ভালোবাসা আছে। এই যে কবর খোঁড়া একজন মানুষ, যাকে দেখে অনেক হার্ড মনে হতে পারে, এই যে বাচ্চাকে কবর দেওয়া একজন মানুষ, যাকে দেখে অনেক হার্ড মনে হতে পারে, আবার যে মানুষটা বাচ্চার মৃত্যুর পরে খুব স্বাভাবিক কথাবার্তা বলছে, কিন্তু তারপরে পরে দেখলাম সে আসলে সফট, এবং তার জন্য তার ভালোবাসা। হোয়াট ইজ নিউ ইংল্যান্ড?
তো এই শব্দটা তো দেখছে নতুন মনে হবে নিউ ইংল্যান্ড বিষয়টা কি? জি স্যার। নিউ ইংল্যান্ড হচ্ছে তোমার আমেরিকার একটা এলাকা, যে এলাকায় কয়েকটা রাজ্য একসঙ্গে পাশাপাশি, ওই রাজ্যগুলোকে একসাথে বলা হয় নিউ ইংল্যান্ড। সম্ভবত ইংল্যান্ডের লোকেরা ওখানে গিয়ে বসতি স্থাপন করেছিল বা এরকম কোনো কিছু হওয়ার কারণে এটার নাম নিউ ইংল্যান্ড হয়েছে। কিন্তু স্যার এই কবিতার স্যার সাথে এটা স্যার নিউ ইংল্যান্ড কি ইংল্যান্ডে না আমেরিকাতে স্যার? আমেরিকাতে, আচ্ছা। আমেরিকাতে। তো এই কবিতাতে নিউ ইংল্যান্ডের সাথে কি সম্পর্ক? সম্পর্ক হচ্ছে এই যে আমাদের কবি রবার্ট ফ্রস্ট, হোম ব্যারিয়ারের কবি রবার্ট ফ্রস্ট, ওনাকে বলা হয় নিউ ইংল্যান্ডের কবি। কেন বলা হয় নিউ ইংল্যান্ডের কবি? কারণ ওনার যে কবিতায় বিষয়বস্তুগুলো উঠে এসেছে, ওনার কবিতার যে প্রেক্ষাপটগুলো উঠে এসেছে, সমস্ত কিছুই নিউ ইংল্যান্ডের বিষয়গুলো এসেছে। তো নিউ ইংল্যান্ড কোন কোন রাষ্ট্র মিলে গঠিত হয়েছে দেখো, 6টা রাষ্ট্র মিলে নিউ ইংল্যান্ড হয়ে থাকে। একটা হচ্ছে মেইন, একটা নিউ হ্যাম্পশায়ার, ভারমন্ট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড, আর হচ্ছে কানেকটিকাট। এই 6টা মিলে হয় হচ্ছে নিউ। হু আর ইয়াংকিস? তো আমরা এখন দেখবো ইয়াংকি কাদের বলে। ইয়াংকি তোমরা এই শব্দগুলো পরে পাবো আস্তে আস্তে। ইয়াংকি বলতে বোঝায় তাদেরকে যারা নিউ ইংল্যান্ডে বসবাস করে। এই 6টা রাষ্ট্রের বাসিন্দাদেরকে বলা হয় ইয়াংকি। তাহলে রবার্ট ফ্রস্টকে কেন বলা হয় নিউ ইংল্যান্ডের কবি? কেন তাকে আঞ্চলিক কবি বলা হয়? কারণ তিনি ওই অঞ্চল নিয়ে এত বেশি লিখেছেন যে তাকে রিজিওনাল পোয়েট বা আঞ্চলিক কবি বলা হতো। তাহলে আমরা দেখছি এখানে হি টুক ম্যাটেরিয়ালস হি টুক ম্যাটেরিয়ালস ফর হিজ পোয়েট্রি। এটার কবিতার জন্য যে ম্যাটেরিয়াল গুলো লাগতো, উপকরণ গুলো লাগতো, চরিত্র বলো, দৃশ্য বলো, ঘটনা বলো, এই চরিত্র, দৃশ্য, ঘটনাগুলো সমস্ত কিছু নিয়েছিলেন উনি নিউ ইংল্যান্ড এলাকা থেকে। এজন্য তাকে বলা হতো রিজিওনাল পোয়েট। হোয়াট মে বি সাপোজড অ্যাবাউট দ্য, কি মনে করা যেতে পারে, হোয়াট মে বি সাপোজড অ্যাবাউট দ্য প্রফেশন অফ দ্য মেল ক্যারেক্টার ইন হোম ব্যারিয়ার? হোম ব্যারিয়ার কবিতাটা পড়ার পরে আমাদের কি মনে হয় যে এই কবিতার ইকে পুরুষ চরিত্রের পেশা কি ছিল? তো আমরা যদি ভালো করে দেখি আমাদের মনে হতে পারে যে পুরুষ চরিত্রের পেশা ছিল। কেন মনে হতে পারে? দেখো, এই যে উনি কবরটা খুললেন, খুব দক্ষভাবে কবর খুললেন, দক্ষভাবে কবর খুললেন। আবার উনি যেটা করলেন, উনি এসে কবরের কি বলে বাড়িতে এসে কোদাল রাখলেন, কোদালটা হেলান দিয়ে রাখলেন। আবার উনি স্বাভাবিকভাবে কথা বলতেছেন তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে, যে বার্স গাছের বেড়া দেওয়া এই ইগুলো কি বলে, বার্স গাছের বেড়াটা বৃষ্টিতে পচে যায়, কুয়াশা হলে পচে যায়। এই যে এই কথাগুলো সাধারণত একজন কৃষকের মুখেই মানায় ভালো। এই জন্য আমরা ধারণা করতে পারি যে উনি একজন কৃষক। তাহলে আমরা বলতে পারি হি ইজ প্রবাবলি এ ফার্মার। হোয়াট ডাজ অ্যামি সি ফ্রম আপস্টেয়ার্স? আমরা একটু আগে দেখেছি যে অ্যামি দাঁড়িয়ে আছে সিঁড়ির উপরে। সিঁড়ির উপর থেকে উনি কি দেখছিলেন? সিঁড়ির উপর থেকে উনি দেখছিলেন ব্যারিং অ্যাক্টিভিটিস। কবর দেওয়ার বেশ কিছু কাজকর্ম আছে। আমরা যারা গোরস্থানে কবর দিতে গেছি বা আমাদের অভিজ্ঞতা গুলো আছে, আমরা দেখেছি যে কবর দেওয়ায় একজন মানুষকে কবর দিতে বেশ কিছু কাজ করতে হয়। তো এইগুলোই দেখছিল সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাচ্চা যখন মারা গেছে, বাচ্চাকে কবর দেওয়া হচ্ছে, এই কবর দেওয়ার দৃশ্যটা অনেক মর্মান্তিক। কিন্তু মায়ের তো আর কোনো কাজ নাই, বাচ্চা তো তার নাই, তার কোল তো খালি, তখন সে সেটাই দেখছিল। তাহলে হোয়াট ইজ দ্য ন্যাশনালিটি অফ ফ্রস্ট? ফ্রস্ট আসলে কোন দেশের কবি? ফ্রস্ট হচ্ছে একজন আমেরিকান কবি। আমরা কিন্তু এতক্ষণ শুধু কবি পেয়েছি ইংল্যান্ডের, আর পেয়েছিলাম হচ্ছে একে ডাব্লিউ.বি. ইয়েটস ছিল হচ্ছে আয়ারল্যান্ডের, আইরিশ। হ্যাঁ, আইরিশ ছিলেন। আর আমেরিকান পোয়েট হচ্ছে রবার্ট ফ্রস্ট। আরেকজনকে পাবো আমরা, সেটা হচ্ছে যে বলে যে ক্রসিং ব্রুকলিন ফেরি লিখেছেন
ওয়াল্ট হুইটম্যান। হ্যাঁ, এই দুজন হচ্ছে আমেরিকান কবি। হোয়াট হ্যাপেন টু দ্য ফার্স্ট বর্ন চাইল্ড অফ অ্যামি? তো আমরা জানি যে ও সে মারা গেছিল, বাচ্চাটা মারা গেছিল। হু ডায়েড ইন দ্য পোয়েম? এটা আমরা জানি যে অ্যামির প্রথম চাইল্ডটা মারা গেছিল। হোয়াই ওয়াজ অ্যামি অ্যাংরি উইথ হার হাজবেন্ড? হোম বেরিয়ালে অ্যামি কেন তার বাবার তার হাজবেন্ডের রাগ করেছিল? কারণ যেহেতু সে নিজের হাতে তার কবর কবর খুঁড়েছিল এবং তাকে কবরে রেখেছিল, এটাই তার অপরাধ ছিল। ওকে, তাহলে আমরা জি ব্রিফ স্যার। গুলো